তো যে সংবিধানটার জন্মই তার আজন্ম পাপ, সেটাকে পূজা করবার কোনো দরকার নেই। তো মানে শুধু মেজরিটেরিয়ান পাওয়ার দিয়ে তারা ডিল করতে চেয়েছে যে আমার কাছে 2/3 মেজরিটি আছে, আওয়ামী লীগ মানে মানলে মানলো, না মানলে নাই, আমরা পাত্তা দিব কেন। এখন এক্স্যাক্টলি বিএনপি গভর্নমেন্ট সেটা করছে আর কি, যে আপনার সে তো গণভোট যে মানবে না, বিএনপি যেহেতু সরকারি দলের দ্বারা নিগৃহীত হয়েছে 20 বছর, তারা ইভেনচুয়ালি এই প্রসেসকে সে সেভাবে চ্যালেঞ্জ করবে। সে নিজের অজান্তি জালেম হয়ে গেছে। তো জালেমদের পরিণতি থেকে শিক্ষা নিচ্ছে কি? সে টাকার গরমে ব্যাংক যারা আর্থিক লেনদেন করে না তারও মাথা গরম হয়ে গেছে। বিএনপির অবস্থা হয়েছে ওই 2 টাকার ব্যাংকের মতো। জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ, সংসদে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এমনটি জানালেন। এগুলো তো লিপ সার্ভিস। 209 সিটের গরমে দেশের কোটি কোটি মানুষকে তার এখন আর মানুষ মনে হচ্ছে না। একটা 24-এ একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা ঘটে গেছে, সেইটাকে সে 2 টাকা মূল্য দেওয়ার চেষ্টা করছে না। এবং সে ভুলে গেছে যে এই মূল্য না দেওয়ার পরিণতি হাসিনাকে কিভাবে দিতে হয়েছে। এই শব্দ বোমা ছেড়ে দিয়ে পার্লামেন্ট গরম করার মধ্য দিয়ে কিন্তু মানুষের যে চাওয়া, মজলুমের যে আর্তনাদ, সেটাকে কিন্তু আড়াল করা যাবে না। এই গণভোটের ব্যাপারটার মধ্যে আটকে থাকলে কিন্তু আপনি যেই সাংবিধানিক ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে গিয়েছি, সেই ক্রাইসিসের থেকে উত্তরণ ঘটানো যাবে না। কারণ গণভোটকে হালাল করতে হলে পরে এই বিদ্যমান সংবিধানকে বাতিল করে দিতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, এটিকে কেউ বলছেন অভিশাপ, কেউ দেখছেন জনগণের রায়। সম্প্রতি নাগরিক সংলাপের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার স্পষ্ট ভাষায় বলেছেন, 1973, 2001 ও 2008 সালের নির্বাচনোত্তর সেই 2/3 অভিশাপ যেন আবার ফিরে না আসে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান দাবি করছেন, গণভোটের রায় অস্বীকার করার মধ্য দিয়ে নব্য ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি, ক্ষমতাসীনরা যদি মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায়, তাহলে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে। তবে প্রশ্ন হলো, সংখ্যাগরিষ্ঠতা কি সত্যি অভিশাপ, নাকি তা প্রয়োগের পদ্ধতির উপর নির্ভর করে? গণভোটের রায় অস্বীকার করেই কি নতুন ফ্যাসিবাদ তৈরি হয়? আর সংস্কারের নামে আমরা যদি পুরনো কাঠামো অক্ষুণ্ণ রাখি, তাহলে 24-এর অভ্যুত্থান কি কেবলই আবর্তিত হবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। রাজনীতিকে আবার মাঠে গড়াচ্ছে এই শিরোনামে আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরও আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যেমনটি আমি সূচনাতেই বলছিলাম, 2/3 মেজরিটি অভিশাপ আবারও যেন ভোগ করতে না হয়, এমন মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার। কার্স অফ 2/3 মেজরিটির উদাহরণ হিসেবে 1973, 2001 এবং 2008 সালের নির্বাচনের পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন তিনি, এবং তিনি বলেন, আমাদের এই ইতিহাসে শিক্ষা নিতে হবে যে আবারও যেন 2/3 মেজরিটির ওই অভিশাপ কাউকে ভোগ করতে না হয়। প্রশ্ন হলো, সংখ্যাগরিষ্ঠতা কি সত্যি অভিশাপ, নাকি এটি প্রয়োগের উপর নির্ভর করে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এটা এই মেজরিটেরিয়ান কজ পলিটিক্যাল সায়েন্সে যেটা বলে আর কি, যে এটা শুধুমাত্র আমাদের দেশের কনটেক্সটেই ক্ষতিকর সেটা না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আমরা দেখেছি যে আপনার যখন ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে সরকার গঠিত হয়, তখন তারা রিপিটিভলি আপনার জনগণের মতামতকে অগ্রাহ্য করতে চায়, পাবলিকের সমালোচনাকে নিতে পারে না, তারপরে গণমাধ্যমের মুখোমুখি হতে চায় না, ডেমনস্ট্রেশন, মিছিল, মিটিংকে তোয়াক্কা করে না এগুলোকে। এবং এটা ধরেন আমরা যখন ছাত্র জীবনে আমরা যখন লন্ডনে পড়তে যাই, আমরা দেখেছি যে 97 সালে আপনার টনি ব্লেয়ার ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে আপনার লেবার হিস্ট্রিতে রেকর্ড ব্রেক করে ক্ষমতায় আসে, এবং তারপরের বারও সে জিতেছে, পরপর 2 টার্ম আরও জিতেছে, কিন্তু তার ল্যান্ডস্লাইড ছিল না। তো এই যে ক্রমান্বয়ে ল্যান্ডস্লাইড কমে যাওয়া, এরপরে আমরা দেখেছি যে 2010-এ ক্যামেরন গভর্নমেন্টও ল্যান্ডস্লাইড নিয়ে এসেছিল। এখনও লেবার গভর্নমেন্ট অনেক দিন পরে আবার ক্রেমারের গভর্নমেন্ট নতুন করে আবার হচ্ছে যে ল্যান্ডস্লাইড নিয়ে এসছে, এবং খুবই আনপপুলার হয়ে গেছে। আপনার গভর্ন করতে পারছে না, মাইনরিটি ইস্যু, ইমিগ্রেশন, ইকোনমি, এগুলো সব কিছু মিলে বেশ ঘোজামিলের মধ্যে আছে। এবং ধারণা করা হচ্ছে যে তারা এখন লোকাল ইলেকশন আসতেছে মে মাসে, সেখানে তারা খুব ভালোভাবে পরাজিত হবে, এবং তারা এখন রেটিংয়ে 3rd হয়ে গেছে। এবং খুবই ছোটো ছোটো নতুন দল, আপনার খুবই রাইট উইং, নাইজেল ফারাজ অথবা গ্রিন পার্টির মতো ছোট ছোট দলের কাছে তারা হয়ে যাচ্ছে, কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তো এইটা শুধুমাত্র বাংলাদেশের প্রশ্ন না, মেজরিটেরিয়ানের ইস্যুটা আসলে একটা গ্লোবাল ফেনোমেনা, এবং এটা সম্ভবত যে আপনার মানুষের যে চরিত্র, ইনহারেন্ট ক্যারেক্টারের সাথে জড়িত।
দেখবেন যে যদি অতি সুন্দর হয়, অতি স্মার্ট হয়, অতি ধনী হয়, অতি মেধাবী হয়, এই জিনিসগুলো যেটা করে সেটা হচ্ছে মানুষকে প্রচণ্ড আত্মম্ভরি বানিয়ে দেয়, অহংকারী করে দেয়। পলিটিক্যালিও তাই হয়। এখন এইটাকে যারা চেক করতে পারে তারাই হচ্ছে পলিটিক্সে কন্টিনিউ করে। কিন্তু অধিকাংশ জায়গায় আমরা দেখেছি আমাদের কনটেক্সটেও এবং অন্যান্য জায়গার কনটেক্সটে যে এই ল্যান্ডস্লাইডটা দেশের জন্য ভালো হয় না। পলিটিক্যাল পার্টিগুলো এই ক্ষমতার মোহে, দম্ভে আপনার ওই ছানি রোগের আক্রান্ত হয়ে যায়, ক্ষমতার ছানি পড়ে যায় চোখে। তখন সে আর বুঝতে পারছে না যে আসলে এই মেজরিটেরিয়ান পজিশনটা তার জন্য প্রতিদিন কিভাবে অভিশাপ হয়ে চলছে। তাই মজুমদার সাহেবের কথার সাথে আমি একমত, এবং এইটা এখন আমরা তো প্রতিদিন দেখতে পাচ্ছি পার্লামেন্টের বাইরে বিএনপি লিডারশিপ যেই কাজগুলো করছেন, এই কাজগুলো যে তার রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছেন দিনে দিনে, এটা যে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে চুরমার করে দিচ্ছে। এবং এই ঠিক একই কারণে বিএনপির লিডারশিপের উপরে যে আস্থাহীনতার সংকট ছিল, যে কারণে সাধারণ মানুষ আওয়ামী ফ্যাসিবাদের আমলে 17 বছরে তার নেতৃত্বে সাড়া দেয় নাই, তার ডাকে রাস্তায় নামে নাই, সেই জিনিসগুলো সে নিজের কাজ এবং কথা দিয়ে এখন বারবার প্রমাণ করছে। এবং আওয়ামী লীগের আমলে আপনি দেখেছেন যে সংবিধানের দোহাই দিয়ে কাজগুলো করা হয়েছে। প্রত্যেকটা মেজরিটেরিয়ান গভর্নমেন্ট দেখবেন একই কাজগুলো করেছে, প্রত্যেকবার বলা হয়েছে সংবিধানের দোহাই দিয়ে। আপনি দেখবেন 2001-এ যখন আপনার বিএনপি জামাত জোট ক্ষমতা আসলো মেজরিটি, ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে, দেখবেন যে বিচারপতিদের বয়স বাড়ানো, কে এম হাসান সাহেবকে কেয়ারটেকারের চিফ করবেন। এরপর এটা নিয়ে যে সংকটটা ক্রিয়েট করেছে সেইটা এরশাদ সাহেবকে গ্রেফতার করা এবং লিডিং টু 111। তো এই যে একটা সংকটের মধ্যে তারা পড়েছে, যে সংকটটাকে তারা মানে শুধু মেজরিটেরিয়ান পাওয়ার দিয়ে তারা ডিল করতে চেয়েছে, যে আমার কাছে 2/3 মেজরিটি আছে, আওয়ামী লীগ মানে মানলে মানলো, না মানলে নাই, আমরা পাত্তা দিব কেন। এবং এক্স্যাক্টলি 2008-এ তাই হয়েছে। হাসিনা আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে এমন কোনো ম্যান্ডেট তারা 2008-এ জনগণের কাছ থেকে নেয় নাই। না নিয়ে তারা 2010-11-তে এসে কমিটি করে খায়রুল হকের সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তারা এটা বাতিল করে দিল। দিয়ে সিম্পলি তারা যেটা মাথায় চিন্তা করেছে, আমার এত ম্যাসিভ ল্যান্ডস্লাইড আছে যে আমার কাউকে পাত্তা দিতে হবে না, তোয়াক্কা করতে হবে না। এবং এখন এক্স্যাক্টলি বিএনপি গভর্নমেন্ট সেটা করছে আর কি, যে আপনার সে তো গণভোট যে মানবে না, এই যে 20টা গুরুত্বপূর্ণ সংস্কার কেন্দ্রিক অধ্যাদেশ দেশে বাতিল করবে, এটা কি সিলেকশন ম্যানিফেস্টোতে জাতিকে বলেছিল যে আমি গত নভেম্বরে গণভোট অধ্যাদেশ বাতিল করে দেবো, এটা আমি র্যাটিফাই করব না, অথবা এটা হেফাজতও করব না, এবং এই যে নতুন 20টা আমি নতুন করে বাতিল করছি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেগুলো পার্লামেন্টে উঠাবে না, যে আমি কি ম্যান্ডেট নিয়েছি, সে কি ম্যান্ডেট নিয়েছে, নেই তো। এটাও বলে নাই যে আমি এটার সাথে একমত না, শুধুমাত্র ওয়েট করেছে যে। ইতিমধ্যে আমরা দেখছি নাগরিক সমাজেও কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল এবং গুম বিরোধী অধ্যাদেশ স্থগিত করাকে ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই বিষয়টিতে সরকারের অবস্থানকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমলাতান্ত্রিক জটিলতা নাকি সদিচ্ছার ঘাটতি? চোখে ছানি পড়েছে, মানে ক্ষমতার ছানি পড়েছে, এছাড়া তো কোনো যৌক্তিক ন্যায্য জায়গা খুঁজে পাচ্ছে না। তবে আপনার মেডিকেল সায়েন্সে এবং সিগমন্ড ফ্রয়েডের লেখা আমরা যারা পড়েছি সাইকোলজিতে, এবং ওখানে অনেকগুলো ডিজিজের কথা বলা আছে আর কি। তো কাইন্ড অফে যেটা হয়েছে যে জুলুমের শিকার, অন্যায়ের শিকার বহুদিন যারা হয়, এই মজলুমরা কিভাবে গ্র্যাজুয়ালি জালেমে রূপান্তরিত হয়, এটার একটা সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, ব্যাখ্যা আছে। এবং লম্বা সময় বিএনপি যেহেতু সরকারি দলের দ্বারা নিগৃহীত হয়েছে 20 বছর, তারা ইভেনচুয়ালি এই প্রসেসকে সে সেভাবে চ্যালেঞ্জ করবে, সে নিজের অজান্তি জালেম হয়ে গেছে। তো জালেমদের পরিণতি থেকে শিক্ষা নিচ্ছে কি? শিক্ষা তো নেবে না, কারণ সে তার চোখে ছানি পড়ে গেছে, যে সেটা এখন দেখতে পাচ্ছে না। সে 2/3 মেজরিটির যে গরম, আপনার এই গরমের কারণে সে আসলে টিকতে পারতেছে না। আপনার বহু বছর আগে একটা গল্প পড়েছিলাম যে জঙ্গলে আপনার ছোট ব্যাঙ, সে বর্ষায় যখন নতুন পানি আসে তখন সে ডাকে, এবং দেখবেন যে গোল সবুজ পাতা আছে যেটার উপর সে বসে থাকে। তো হাতির একটা বহর আসছে, তো ওই ব্যাঙটা 2 পায়ের উপরে ভর করে হাতিটাকে বলার চেষ্টা করতেছে, তুমি এই পথে কেন আসছো, এটা তো তোমার পথ না, তুমি ঘুরে যাও। তো হাতি চিন্তা করতেছে, ব্যাঙের এত বড় সাহস আসে কোত্থেকে? সে আমাকে বলতেছে আমি কোন পথ দিয়ে হাঁটবো না, জঙ্গলে থাকবো না, ওরা এত বড় দুঃসাহস কোত্থেকে আসে?
তো ছোট বাচ্চা হাতিটাকে বলছে ওকে একটু ধরে উঠাতো সুর দিয়ে, হাতির সুর আছে লম্বা, ওইটা দিয়ে ব্যাংকটাকে উঠাইছে। উঠায় দেখে যে সে $10 উপরে একটা নোটের উপরে বসে আছে। টাকার গরমে ব্যাংক যারা আর্থিক লেনদেন করে না তারও মাথা গরম হয়ে গেছে। বিএনপির অবস্থা হয়েছে ওই 2 টাকার ব্যাঙের মতো। 209 সিটের গরমে দেশের কোটি কোটি মানুষকে তার এখন আর মানুষ মনে হচ্ছে না। একটা 24-এ একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা ঘটে গেছে, সেইটাকে সে 2 টাকা মূল্য দেওয়ার চেষ্টা করছে না, এবং সে ভুলে গেছে যে এই মূল্য না দেওয়ার পরিণতি হাসিনাকে কিভাবে দিতে হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। তিনি আরও বলেন, যদি সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয় তবে যে কোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি। রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সরকার কি সেটি বাস্তবায়নের বিষয়ে পিছপা হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখুন, আসলে আমি একটু কোট করতে চাই আমাদের ক্ষমতাসীন দলের মাননীয় মহাসচিবকে। তিনি খ্রিস্ট সম্প্রদায়ের ইস্টার উৎসবের অনুষ্ঠানে এক বক্তৃতায় বলেছেন যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। এখন আমরা যদি ফিরে যাই জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কাছে, সেই স্পিরিটটা কী ছিল? স্পিরিটটা ছিল একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শুধু ব্যক্তি নয়, ব্যবস্থার কথাই কিন্তু এখানে ফোকাস হয়েছে। এবং ওই অভ্যুত্থানের মূল জায়গাটাই ছিল একটা বৈষম্যহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রসঙ্গ। এবং সেটা যদি করতে হয় তাহলে আমরা দেখব যে এই সমাজে, এই সিস্টেমে, যে সিস্টেমের মধ্য দিয়ে তারা এখন পার্লামেন্টে আছেন, এই সিস্টেমে যে মেজরিটি তারা পেলেন, সেই মেজরিটিকে তারা কি ফ্যাসিবাদের টুল মনে করেন নাকি গণতন্ত্রের উপাদান মনে করেন? আমরা তো দেখেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কেউ পছন্দ করি বা না করি, দেশের একটা বিরাট জনগণের ম্যান্ডেট তারা পেয়েছেন এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা লাভ করেছেন। এই যে অ্যাবসলিউট পাওয়ার, এই অ্যাবসলিউট পাওয়ার সম্পর্কে 1887 সালে লর্ড অ্যাক্টন বলে একজন ব্রিটিশ ইতিহাসবিদ তৎকালীন বিশপ ম্যান্ডেল ক্যারিংটনকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি, সে সময় আপনি জানেন যে পোপ এবং মোনার্ক, যে সম্রাট, তারাই আসলে দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। তাদের অ্যাবসলিউট পাওয়ার আসলে কি করে? অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউটলি কিন্তু করাপ্ট করে দেয়। সেটাই কিন্তু আপনার লর্ড অ্যাক্টন 1887 সালে বলেছিলেন। আজকে আমরা দেখি এই যে অ্যাবসলিউট মেজরিটি, এটা অ্যাবসলিউটলি করাপ্ট কিভাবে করে দেয় আমরা দেখতে পাচ্ছি এই পার্লামেন্টের কার্যপ্রণালীর মধ্য দিয়ে। সেটা কি? যেমন ধরেন, এই গুম, খুন ইত্যাদির ভিকটিম কারা হয়েছে? যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। মানবাধিকার লঙ্ঘন কার সবচেয়ে বেশি হয়েছে? যারা স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ করেছে। তাহলে আজকে মানুষের তো প্রত্যাশা ছিল, যারা এত বড় মেজরিটি এই সরকারকে দিল, মানুষের তো প্রত্যাশা ছিল আর কিছু অন্তত হোক না হোক আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রের অর্থাৎ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার জন্য যা যা করা দরকার, যদি তিনি অক্ষরে অক্ষরে সেটি পালন করতে চান, তাহলে এই জায়গাটা টাচ করা উচিত ছিল না। আমরা আশা করেছিলাম যে গণভোটের মধ্য দিয়ে যে সাংবিধানিক ব্যত্যয়টি ঘটেছে, এটাকে তারা কারেক্ট করবেন। আমরা আশা করেছিলাম যে অধ্যাদেশের মধ্যে হয়তো সে সময়ে যারা ইন্টারিম ছিলেন তারা হয়তো অনেক ড্রাফটিং, অনেক ত্রুটি করেছেন, সেই ত্রুটিগুলোকে তারা কারেক্ট করে, সংশোধন করে, আমাদের কনস্টিটিউশনে আছে যে 65-র 1 অনুচ্ছেদে আছে যে পার্লামেন্ট চাইলে এগুলোকে কারেক্ট করে একেবারে ফ্রেশ আইন হিসেবে আনতে পারেন, কন্টেন্ট ওইগুলোই থাকবে আরো কারেক্টেড হয়ে। সেটি তারা না করে এক ধরনের সেট অ্যাসাইড করার যে মেন্টালিটি তারা নিয়েছেন, এইটা গণতন্ত্রের জন্য কোনোভাবেই সহায়ক হতে পারে না। জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ, সংসদে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এমনটি জানালেন। এগুলো তো লিপ সার্ভিস বলে একটা রাজনীতিতে একটা কথা আছে। এই লিপ সার্ভিস তো মানুষ বোঝে এবং সেটা কাজের মধ্য দিয়ে প্রমাণিত হয়। আপনি দেখেন, দীর্ঘকাল যাবৎ মানুষের ডিমান্ড ছিল যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা। এখন আবারও যদি সেই বিচারকদের নিয়োগ, অধস্তন আদালতের বিচারকদের বদলি, প্রমোশন ইত্যাদি যদি আবার সেই নির্বাহী বিভাগের হাতে চলে যায়, তাহলে কি বিচার বিভাগ স্বাধীন থাকে? তাহলে কি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে? তারা কি স্বৈরতন্ত্রকে, সংবিধানের বিচ্যুতিকে তারা চ্যালেঞ্জ করতে পারবে? পারবে না। ফলে সংবিধানের কাস্টোডিয়ান হিসেবে কোর্টের যে একটা ইন্ডিপেন্ডেন্ট রোল, অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার,
এটাকে কিন্তু কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। আজকে ফিরে যেতে হবে অভ্যুত্থানের স্পিরিটের কাছে, এবং সেটা যদি যেতে হয় তাহলে পার্লামেন্টে ফ্রেশ বিল এনে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা অভ্যুত্থানের স্পিরিটের প্রতি অঙ্গীকারাবদ্ধ। শুধুমাত্র আইনি অনুচ্ছেদের মারপেচের মধ্যে ফেলে জনগণের দাবিকে আড়াল করা যাবে না, এবং এটি যারা করেছে তারা ক্রমান্বয়ে নিজেরাই ফ্যাসিবাদ হয়ে উঠেছে, এবং এর উদাহরণ ভুরি ভুরি আছে। আমি সেটি জুলাই স্পিরিট নিয়ে যখন বলা হচ্ছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিরোধী দল সংস্কার চায়, ৭১ এবং ২৪কে বরাবর করে চায়, ৭১-এর সঙ্গে কিছুটি তুলনা চলে না, ৭১-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো, সর্বশ্রেষ্ঠ অর্জন বিজয়গাথা, কারো কারো কাছে পরাজয়ের গ্লানি। ন্যাচারালি এটা তো সবাই জানে যে ৭১-এর কৃতকর্মের জন্য জামাত ইসলাম তওবা করে নাই, এটার জন্য তারা কোনো অনুশোচনা প্রকাশ্যে তারা করে নাই, জাতির কাছে তারা ক্ষমাও চান, এটা সবাই জানে। কিন্তু যখনই তারা আবার ৭১-কে চ্যালেঞ্জ করে এবং ৭১-এর সঙ্গে সবকিছুকে বরাবর করতে চায়, তখন কিন্তু তারাই ফাঁদে পড়ে। এবং জামাত ইসলাম যদি এই ক্ষেত্রে বুদ্ধিমান হতো, তারা এই জায়গাটা প্রপারলি অ্যাড্রেস করত। এবং সবচেয়ে যে বড় জায়গা সেটা হলো আমাদের পার্লামেন্টে যেই সংবিধানটি আমরা এখনো পর্যন্ত বহাল রেখেছি এবং যার অধীনে পার্লামেন্ট বসেছে, সেই সংবিধানটাকে কতবার কাটাছেঁড়া করা হয়েছে। আমরা যদি পঞ্চদশ সংশোধনী রায়ের দিকে তাকাই, আমরা কিন্তু এক বাক্যে, আমার ধারণা আমার বিজ্ঞ সমালোচক তিনিও এক কথায় বলতে পারবেন না যে পঞ্চদশ সংশোধনী শতভাগ কারেক্ট বা শতভাগ ভুল। এর মধ্যেও কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক দুইটি উপাদানই আছে। আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা হলো, আমাদের চাওয়াটা হলো পার্লামেন্ট এই জায়গাটাকে একটা ব্যালেন্সের জায়গায় নিয়ে আসবে। সেই জায়গায় না গিয়ে এক ধরনের ময়দানের আলাপ, অর্থাৎ ময়দানে যে সমস্ত রাজনৈতিক রেটরিক ছেড়ে দেওয়া হয়, যেটাকে আমি শব্দবোমা বলি, এই শব্দবোমা ছেড়ে দিয়ে পার্লামেন্ট গরম করার মধ্য দিয়ে কিন্তু মানুষের যে চাওয়া, মজলুমের যে আর্তনাদ, সেটাকে কিন্তু আড়াল করা যাবে না। এবং আপনি দেখেন এই দুর্নীতি নিয়ে এত কথা, আজকের পত্রিকায় দেখেন যে শীর্ষ 20টি ঋণ খেলাপির নাম এসেছে। যদি একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকতো তাহলে কি এই দুর্নীতি হতে পারতো? হতে পারতো না, কারণ সেখানে তখনও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ ছিল। আজকে যখন দুদক কমিশন নিয়ে, অধ্যাদেশ নিয়ে কথা হচ্ছে, আমরা কি পার্লামেন্টে সরকারের মুখ থেকে এই প্রসঙ্গে কোনো সুস্পষ্ট নির্দেশনা শুনতে পেয়েছি? পাইনি। সেখানেও কিন্তু সেট অ্যাসাইড করে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সেট অ্যাসাইড করা যায় না। এই পদ্ধতি কখনোই টিকে না। আমার ধারণা যে বিএনপির বন্ধুদের বোধোদয় হবে, তাদের চোখের ছানি সরে যাবে, এবং যে জনগণ তাদেরকে এত বড় মেজরিটি দিল, সেই মেজরিটিকে তারা জনগণের আমানত হিসেবে মনে করে এটাকে গণতন্ত্রের স্বার্থে কাজে লাগাবে। হাসনাত আব্দুল্লাহ যেমনটি বলেছে, সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে। এটিকে আসলে সরকারের প্রতি আলটিমেটাম নাকি এর বাস্তব সম্ভাবনা দেখেন? দেখেন, আসলে বিরোধী দলও কিন্তু এক অর্থে লিপ সার্ভিসই দিয়ে যাচ্ছে। সেটা হলো এই যে তারা একটা ডেডলকের মধ্যে আটকে গিয়েছে, সেটা হলো গণভোট। এই গণভোটের ব্যাপারটার মধ্যে আটকে থাকলে কিন্তু আপনি যেই সাংবিধানিক ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে গিয়েছি, সেই ক্রাইসিসের থেকে উত্তরণ ঘটানো যাবে না। কারণ গণভোটকে হালাল করতে হলে পরে এই বিদ্যমান সংবিধানকে বাতিল করে দিতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ এই সংবিধান 142 অনুচ্ছেদ কোনোভাবেই আপনাকে অ্যালাউ করবে না এই গণভোটকে স্বীকৃতি দিতে। যেই ভুলটা ধরেন যারা আন্দোলনকারীরা সে সময় যারা বলেছিল একটি বিপ্লবী রাষ্ট্র, বিপ্লবী সংবিধান, সেটি যেহেতু হয়নি, আপনাকে এই সংবিধান ধরে এগোতে হবে। এবং সংবিধান পুনর্লিখনের যে আওয়াজটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আসলে সমাধানের আলাপ না, এটা হলো সংকটকে আরো দীর্ঘায়িত করার। সুতরাং আজকে মানুষের এই আমানত, মানুষের এই রায়, এটাকে একটা নিয়মতান্ত্রিক জায়গায়, অর্থাৎ কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক প্র্যাকটিসের জায়গায় আনতে হলে পরে আমাদেরকে পার্লামেন্টের মেম্বারদেরকে গঠনমূলক জায়গায় যেতে হবে। ফলে যে আলটিমেটামের কথা বলা হচ্ছে, আবারও সেই রাজপথ গরম, আবারও সেই হরতাল, আবারও সেই মানুষ হত্যা, এই দুষ্ট চক্রে সাধারণ মানুষ আর ক্লান্ত হতে চায় না, মানুষ সামনের দিকে এগোতে চায়। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যেমনটি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক, সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। জানতে চাই যে সংসদকে পাশ কাটিয়ে গণভোটের রায় বাস্তবায়ন সম্ভব হবে কি? দেখেন, কিন্তু সংসদের কার্যকারিতাই অবসলিট হয়ে যাবে। কারণ যেই প্রসেসের মধ্য দিয়ে গণভোট হয়েছে এবং যেই প্রসেসের মধ্য দিয়ে সংসদ নির্বাচন হয়েছে, দুটার সোর্স বীজ এক জায়গাতে, এবং আপনি যদি একটাকে অকার্যকর করে দেন তাহলে অন্যটাও অকার্যকর হয়ে যাবে। এবং বিএনপি বাই ডিফল্ট যেটা করতেছে,
সে গণভোটকে, জুলাই সনদকে আন্ডারমাইন করতে গিয়ে সে তার নিজের অস্তিত্বকে আন্ডারমাইন করছে। যারা খুব বেশি ৭২-এর সংবিধান পূজার কথা বলছে, তারা ২৬শে মার্চ শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে ফুল দিতে গেল না কেন ৩২ নম্বরে? এখনও তো আমাদের এই সংবিধানে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিব। তাহলে তার ছবি কেন টানাচ্ছে না? প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার অফিসে তো শেখ মুজিবের ছবি টানানোর কথা, আইনে তো বলে দেওয়া আছে, সেটা টানাচ্ছে না কেন? তাহলে আপনি কি আসলে সংবিধান মানছেন? আপনি কি আসলে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন? করেন না তো। আপনি কি আসলে বিএনপি কি সেকুলারিজমে বিশ্বাস করে তার রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে? সে করে না তো। সে কি সমাজতন্ত্রে বিশ্বাস করে? করে না তো। তাহলে সে যেগুলো করছে না, কিন্তু এগুলো কি সে বাতিল করতেও চাচ্ছে না, কারণ সে ৭২-এর সংবিধানের ফ্রেমের বাইরে যাবে না। কিন্তু আবার বলছে সে তার ৫ম সংশোধনী ফিরায় নিয়ে আসবে। কিভাবে আনবে? তারেক ভাই কারেক্টলি পয়েন্ট আউট করছেন, বেসিক ফিচারের প্রবলেম আছে তো। আওয়ামী কোর্টের লিগাল জুরিসপ্রুডেন্স ডেভেলপ করেছে তো। তাহলে সংকট ঘনীভূত হতে পারে, এই জন্য আপনি সংবিধানে হাত দিবেন না, এই যুক্তিটা আসলে ফ্লড আর্গুমেন্ট আমার কাছে। বরং হচ্ছে বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়েছে, রেফারেন্ডামের ম্যান্ডেট দিয়েছে, জুলাই সনদ পলিটিক্যাল পার্টিগুলো সাইন করেছে, এবং সংসদে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো সবাই মিলে আছে, পক্ষে এবং বিপক্ষে। তারা মিলেই এই কাজটা করা সম্ভব, এবং এটার জন্যই কমিশনে আমরা রাজি হয়েছিলাম যে এই সংসদই ৬ মাসের জন্য সংবিধান সংস্কার সভা হিসাবে রোল প্লে করবে, ডুয়ালিটি অফ রোল। এবং এইটাই জুলাই সনদের ভিত্তিতে আমরা সবাই একমত হয়েছিলাম। তাহলে 142 দিয়ে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না, এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। বিএনপি এই যে স্টুপিড জিনিসগুলো সারা দুনিয়াকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। সংশোধনীর নিজস্ব গ্রামার আছে, প্রোটোকল আছে, এটা ফান্ডামেন্টাল জায়গাতে বেসিক ফিচারে আপনি হাত দিতে পারেন না, এটা আমাদের লিগাল জুরিসপ্রুডেন্স। তাহলে একমাত্র অপশন হচ্ছে যে আপনি সংস্কার সভা করবেন জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। সেইটা না করে বিএনপি যে পথে হাঁটছে, এটা বোঝাই যাচ্ছে যে, এবং বয়ানটা পুরো আওয়ামী লীগের দেখবেন, এই আর্গুমেন্টটা তুললেই আপনাকে ৭১-এর ট্যাগ করার চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে ৭১-এর সংশ্লিষ্টতা কি? ৭২-এর সংবিধানের ক্রিটিক তো অন ইটস ওন। কারণ ৭২-এর সংবিধানের সবচেয়ে বড় ফেলিওর হচ্ছে সে আমার ৭১-এর মুক্তির লড়াইকে ধারণ করে না। তো যে সংবিধানটার জন্মই তার আজন্ম পাপ, সেটাকে পূজা করবার কোনো দরকার নেই। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, আমরা সংসদে যেমনটি সংবিধান নিয়ে বিতর্ক দেখছি, জুলাই সনদ ঘিরে বিতর্ক দেখছি, গণভোট নিয়ে বিতর্ক দেখছি, জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় কিন্তু আলোচনার বাইরে থেকে যাচ্ছে। সেক্ষেত্রে বর্তমান রাজনৈতিক দলগুলো আসলে কোনটিকে প্রাধান্য দিচ্ছে, দলীয় স্বার্থ নাকি দেশের স্বার্থ? প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ফুয়াদ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা সংসদে বর্তমান সময়ে জুলাই সনদ কেন্দ্রিক বিতর্ক দেখছি, সংবিধান কেন্দ্রিক বিতর্ক দেখছি, এবং গণভোট নিয়েও বিতর্ক আছে। কিন্তু এরই মাঝে গুরুত্বপূর্ণ অনেক বিষয় কিন্তু আলোচনার বাইরে থেকে যাচ্ছে। প্রশ্ন রাখতে চাই, সরকার কিংবা বিরোধী দল তারা আসলে কোন স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, দলীয় স্বার্থ নাকি রাষ্ট্রের স্বার্থ? অন্যান্য বিষয় যে সংসদে একেবারে আলোচনা হচ্ছে না তা না, বাট আপনি কারেক্টলি বলছেন যে যেই মাত্রার গুরুত্ব দিয়ে এগুলো কথা বলা যেত সেটা হচ্ছে না, এবং এটার কারণ যে স্কয়ারলি হচ্ছে বিএনপি সরকার। কারণ হচ্ছে সে একটা সম্মত জিনিস, সবাই একমত হয়েছে এমন একটা জিনিস, একটা সেটেল পলিটিক্যাল রিয়ালিটিকে সে আনসেটেল করে দিচ্ছে। এবং আনসেটেল করে দিয়ে যেটা হচ্ছে, যে কাজটা আমার করা দরকার ছিল না, আমার পানি পরিষ্কার ছিল, আপনি ওইখানে গাধাকে পাঠাইলেন, সে পানিটা ঘোলা করে দিল, এখন সবাই মিলে আবার পরিষ্কার পানি খুঁজে বেড়াচ্ছি। সেরকম একটা আনসেটেল রিয়েলিটি সে ক্রিয়েট করেছে সংসদে এবং সংসদের বাইরে, এবং এই জন্য সে স্কয়ারলি রেসপন্সিবল। এই জন্য যেটা হচ্ছে যে হামের নামে যে আমার শিশুরা মারা যাচ্ছে সারা বাংলাদেশে, ভ্যাকসিনেশন হয় নাই, 2টা সাকসেসিভ গভর্নমেন্ট এই কাজগুলো করেছে, টেন্ডার ফেল করেছে, ইউনাইটেড নেশনস WHO থেকে যে আপনার ভ্যাকসিনেশন অ্যাপ্রুভ করে আনবার কথা সেগুলো হয় নাই, বলছে আমরা ফান্ডিং পাই নাই। আসলে কি সত্য? এগুলো তো আলোচনা হওয়ার দরকার ছিল। আমার প্রায় 300 লোক ঈদের ছুটিতে মারা গেল, আমার গণপরিবহনের নামে যে অরাজকতা চলছে সেটা আমি হ্যান্ডেল করতে পারছি না, অর্থনীতির অবস্থা খুবই বেহাল। অর্থমন্ত্রী যে লেভেলের আপনার হুঁশিয়ারি দিয়েছেন, সেখানে একটা সরকার তৃতীয় বিশ্বের দেশে পড়ে যাওয়ার মতো রিয়েলিটি তৈরি হয়ে আছে।
তারপরে প্রশাসক নিয়োগ দিয়েছে। বিএনপির ম্যানিফেস্টোতে বলা ছিল, 31 দফাতে বলা ছিল যে সে এইভাবে দলীয় লোকদেরকে প্রশাসক নিয়োগ দেবে না, সে নির্বাচনে চলে যাবে। তো এই যে একের পর ইস্যু সে তৈরি করছে, তার প্রত্যেকটা নিয়ে সিরিয়াসলি তর্ক বিতর্ক হওয়ার প্রয়োজন ছিল আমাদের পার্লামেন্টে। কিন্তু এখন জুলাই সনদের যে ডেডলক বিএনপি ক্রিয়েট করেছে এবং যেভাবে জুলাই সনদের বিপক্ষে, 24-এর বিপক্ষে, এবং সে একটা আওয়ামী ধারা রাজনীতি করবার চেষ্টা করছে দিল্লিকে খুশি করবার জন্য, আওয়ামী লীগকে অ্যাবজর্ভ করবার জন্য, এবং তার যে পেটি বুর্জোয়া প্লান্ডারার ক্লাস আছে এই ক্লাউনদেরকে আপনার প্যাট্রোনাইজ রিহ্যাবিলিটেট করবার জন্য। তো সেই জায়গাতে মনে হচ্ছে সার্টেনলি এটার জন্য দায় তাদের পুরোটা, এবং এটার জন্য তাকে খেসারত দিতে হবে। কারণ এটা আমরা 72 সালে 73 সালে বাস করছি না যে আপনি গণকণ্ঠ আর হক কথা পত্রিকা প্রেস থেকে শেখ মুজিব লোক পাঠায়া যেভাবে আইনা পড়ায় ফেলছে, সেই জমানাতে আমরা নাই। আপনি জুলাই সনদ নিয়ে দুষ্টামি করবেন, তো সে প্রত্যেকটা মানুষের, সচেতন মানুষের হাতে ফোন আছে, প্রতিদিন দেখছে কি হচ্ছে না হচ্ছে। আপনি যে দুষ্টামিগুলো প্রতিদিন এক্সপোজ করছেন এবং আপনার ফেক আর্গুমেন্টগুলো কন্ট্রাডিকশন সহকারে ভিডিওতে আসছে, যে গত বছর আপনি এই বিষয়ে একই কথা বলেছিলেন, কিন্তু এখন পাল্টায় ফেললেন কেন, এখন আপনি মানে ভিন্ন কথায় বক্তব্যে আসছেন কেন। তো এই যে দুই রকম কন্ট্রাডিকশনস জনগণ দেখতে পাচ্ছে, উইথ এ ভেরি ফ্রেশ মেমোরি উইথ আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিদায় ঘণ্টার চিত্রটা কিন্তু আমাদের খুব ফ্রেশ। তারপরে 2 মাস পরে জুলাই আসতেছে, আপনি দেখবেন জুলাইয়ের প্রত্যেক দিন সেই তরুণরা আবার এই পুরাতন মেমোরি, ভিডিও, মিছিল, মিটিং, গণ অভ্যুত্থানের ভাইবে চলে যাবে। তখন বিএনপি আরও বেশি প্রচণ্ড প্রেসারে পড়বে উইথ দ্য টাইম, যে যেখানে বাজেট পাস হওয়ার প্রশ্ন আসছে। অতএব বিএনপির জন্য কামিং উইকস অ্যান্ড মান্থস খুবই ক্রিটিক্যাল জায়গাতে আসছে। এবং এটা দুই হাতের কামাই মনে হচ্ছে। রাখতেই চাই, এনসিপির মুখপাত্র যেমনটি বলেছেন, বিগত সময়ে আমরা ফ্যাসিবাদ দেখেছি, আর এখন বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সকল লক্ষণ ফুটে উঠেছে। অতীতের ট্রমা থেকেই কি সরকারের উপর আস্থা রাখতে পারছে না বিরোধী দল? না, ট্রমার প্রশ্ন না তো, অ্যাকশন। মানে বিএনপি প্রত্যেকদিন যেটা করছে, মানে আপনি দেখেন যে তেল, জ্বালানি সংকট, সোকল জ্বালানি সংকট, কেয়ারটেকার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের যে পরিমাণ পারচেজ করা ছিল, আর আমরা তো তেল এবং অকটেন, পেট্রোলিয়াম যেটা আছে, এটা তো আমরা বাই ডিফল্ট পাই, বাই প্রোডাক্ট হিসাবে গ্যাস থেকে পাই, ক্রুড অয়েল থেকে পাই, আমাদের এটা ইম্পোর্ট করতে হয় না, কিনতে হয় না। সরকার বলছে আমার সাফিসিয়েন্ট মজুদ আছে, সরকার বলছে আমার সাপ্লাই চেইনে কোনো গ্যাপ নাই, সরকার বলছে ফিলিং স্টেশনে সাফিসিয়েন্ট পেট্রোল অকটেন দেওয়া হচ্ছে, তাহলে লাইন কেন? তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে এখানে গভর্নেন্সের প্রবলেম আছে। এইটা হচ্ছে পলিটিক্যাল ইনভেস্টমেন্ট যারা করেছে এই সরকারের পিছনে হাজার হাজার কোটি টাকা, সেই বিনিয়োগকারীদেরকে, সেই পলিটিক্যাল ক্লাউনদেরকে নতুন করে পুনর্বাসন করবার চেষ্টা। হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে মার্কেট থেকে উঠে গেছে, কিন্তু সরকার দেখবেন দাম বাড়াচ্ছেও না, কমাচ্ছেও না। যে কোনো একটা করতে হবে, এদের হচ্ছে আপনি দাম বাড়ায় দিবেন, মনোপলিটাকে স্প্রেড করে দেবেন, সবাই যেন এটার অংশীজন হয়, অথবা সিম্পলি কমায় ফেলবেন। কমায় ফেললে যেটা হবে, যিনি মজুত করেছিলেন তিনি ইমিডিয়েটলি দেখবেন যে আমার প্রজেক্টেড প্রাইস থেকে আমার প্রফিট, সারপ্লাস ভ্যালু আসবে না এখান থেকে। অতএব সে কোনোটা সে করছে না, কিন্তু আবার সংকটটা রয়ে গেছে। তাহলে এইটা সিম্পলি পুরাতন ট্রমার বিষয় না, বিষয় হচ্ছে বিএনপির প্রত্যেক দিনকার 2 হাতের কামাই। সে এত মানে ট্রান্সপারেন্টলি জাতির সামনে তুলে ধরছে তার ইনক্যাপাসিটি, তার অদক্ষতা, তার অযোগ্যতা, এবং ইকুয়ালি জুলাই সনদ নিয়ে তার বাটপারি। এটার কারণে তো মানুষের ভিতরে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ফুয়াদ।